নিশাত চোখ উপরে তুলে রায়ানকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে উঠে দাঁড়ালো। লোকটা 3টে বোতাম খুলেই দাঁড়িয়ে আছে। কেন? সামনে এসে দাঁড়াতেই রায়ান পুনরায় শান্ত স্বাভাবিক কণ্ঠে বলে উঠল, সার্জারির জন্য আমাকে তৈরি করে দাও নিশাত। নিশাত এবার আশ্চর্য হতেও ভুলে গেল লোকটা কী সব বলছে। মাথা খারাপ হয়েছে নাকি? একটু আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলো। আমি আমি কেন? রায়ানের চোখ মুখ স্বাভাবিক, তবে মাথাটা হালকা নামিয়ে মুখটা নিশাতের কানের কাছে নিয়ে অস্বাভাবিক স্বরে আওড়ালো, বিকজ ইউ আর মাই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মিসেস নওয়াজ। রায়ানের অস্বাভাবিক স্বরের বাক্য শুনে ছোট কায়াটা কেঁপে উঠল। উফ, আবারও সেই একই সম্বোধন, যেন হৃদয়ে কি আঘাত করে। তবে এত ভালো লাগার মাঝে নিশাতের রাগও হলো। সে অ্যাসিস্ট্যান্ট বলে কি যাতা করে বলবে? সে কি করে এখন এই লোকটাকে তৈরি করে দিতে পারে? স্বরের সাথে হালকা রাগ মিশিয়ে বলে উঠল, আজব, অ্যাসিস্ট্যান্ট বলে কি আপনি পটি করলে তাও আমাকে পরিষ্কার করে দিতে হবে? বলে সামনে থেকে চলে যেতে নিলেই তার একটা হাতে টান পড়ল। থেমে গিয়ে পিছনে ফিরে তাকাতেই দেখল রায়ানের একটি হাতের মধ্যে তার একটা হাত। রায়ান নিশাতের হাত টেনে সামনে দাঁড় করিয়ে পুনরায় শান্ত স্বরে বলে উঠল, দরকার পড়লে তাই করবে চড়ুই পাখি, কারণ এটা তোমার কাজ। নাও হারি আপ, আমার দেরি হয়ে যাচ্ছে। নিশাত তখনও চুপচাপ দাঁড়িয়ে। তার বুঝে আসছে না লোকটা তার সাথে এমন করছে কেন। নিশাতকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে রায়ান এবার গম্ভীর স্বরে বলল, তুমি জানো না আমি কাজে ফাঁকি দেওয়া পছন্দ করি না। এক কথা আমি দ্বিতীয়বার রিপিট করতে চাই না, বুঝেছো? এমন গম্ভীর স্বরের আদেশে নিশাতের আর কিছুই করার রইল না। লজ্জা ভুলে গম্ভীর মুখে রায়ানের জামার বোতামে হাত রাখল। নিশাতকে কাজ করতে দেখে রায়ানের ঠোঁটের কোণে আলতো হাসি ফুটে উঠল, কিন্তু আজও তা নিশাতের চোখের আড়ালে। রায়ান নিশাতের মুখ পানে তাকাতেই দৃশ্যমান হলো ছোট ছোট ঘামের কণা। রায়ান কি মনে করে নিশাতের হিজাবের পিনে হাত রাখল। নিজের কানের পিঠে রায়ানের হাতের স্পর্শ পেতেই নিশাতের বদনখানি পুনরায় তুলে উঠল। হাত দুটো থেমে গেল। কেমন অন্যরকম অনুভূতি শুরু হলো। স্বরটাও জড়িয়ে এলো। তবুও রায়ানের থেকে সরার চেষ্টা করে বলতে চাইল, কি কি করছেন আপনি? ছাড়। বাকিটুকু শেষ করার আগেই থেমে যেতে হলো রায়ানের কথা শুনে। নিশাতকে পুনরায় কাছে টেনে এনে এক একটা করে হিজাবের পিন খুলতে খুলতে সেই গম্ভীর স্বরেই আওড়ালো, হুশ, আমি আমার কাজ করছি আর তুমি তোমার কাজ করো। হারি আপ চড়ুই পাখি। নিশাত কাঁপা কাঁপা হাসতেই নিজের কাজ সমাপ্ত করলো। বোতামগুলো সবগুলো খোলা শেষ হতেই জামাটা খুলে দিল। ভুলেও ওই খোলা শক্ত বক্ষপটের দিকে চোখ দিল না। এমনিতেই তার গলা শুকিয়ে আসছে, আর ওই ফর্সা বক্ষপিঞ্জরে দৃষ্টি পড়লে হয়তো সে এখানেই মূর্ছা যাবে। ততক্ষণে তার হিজাবটা খুলেও রায়ানের পাশে রেখে দিয়েছে। নিশাত একটু সরে রায়ানের কেবিনে থাকা একটা স্ক্রাব স্যুট এনে সামনে ধরে বলল, এটা পরে নিন। রায়ান মেনে নিল। নিশাতের হাত থেকে স্যুটটা নিয়ে শরীরে জড়িয়ে নিল। নিশাতের কাজ শেষ হয়নি বলতে পেরে নিশাত একটা অ্যাপ্রন বা সার্জিক্যাল গাউন এনে রায়ানের পরনে জড়িয়ে দিল। পিছনে গিয়ে অ্যাপ্রনের ফিতেগুলো গলায় এবং কোমরের কাছে বেঁধে দিয়ে পুনরায় সামনে এসে একে একে হাতের গ্লাভস, সার্জিক্যাল ক্যাপ পরিয়ে দিল। সার্জিক্যাল মাস্ক মুখে পড়তে গিয়ে রায়ানের পানে তাকালো। তখনই দুজনের নয়নে নয়ন মিলিত হলো। কেউ কারো থেকে চোখ সরিয়ে নিল না। নিশাত একটু সময় স্থির থেকে দৃষ্টি আদান প্রদানের মধ্যেই রায়ানের মুখে মাস্কটা পরিয়ে দিল। নিশাতের কপালে গোটা কয়েক চুল খেলা করতে ব্যস্ত। রায়ান দেখতেই তা হাত বাড়িয়ে নিশাতের কানের পিঠে গুজে দিল। রায়ানের আঙুলের আলতো স্পর্শ পুনরায় পেতেই নিশাত তার চোখ দুটি মুদে নিল। সে বন্ধ চোখের পাতার পানে রায়ান অপলক তাকিয়ে রইল। তার দৃষ্টি পড়ে রইল মেয়েটার সম্পূর্ণ মুখমণ্ডল জুড়ে, যে দৃষ্টিতে নেই কোনো মোহ, নেই কোনো কামনা, শুধুই এক নির্মল দৃষ্টি, যার সবটুকু জুড়ে আছে শুধুই অপার মুগ্ধতা। তখনই কেবিনের দরজায় নক করার শব্দ হলো। সেখান থেকে এক মেয়েলি স্বর ভেসে এলো, স্যার, ওটি রেডি, দ্রুত আসুন, সবাই অপেক্ষা করছে। শব্দেরা কানে প্রবেশ করতেই দুজনের হুঁশ ফিরল। নিশাত লজ্জা পেয়ে দ্রুত পদে রায়ানের সামনে থেকে সরে অন্যদিকে ঘুরে দাঁড়ালো। রায়ান চোখ বুজে জোরে একটা শ্বাস মুক্ত করে নিশাতের দিকে এক পলক তাকিয়ে দরজার দিকে এগিয়ে গেল। যেতে যেতে চিরাচরিত সেই গম্ভীর স্বরে বলে গেল, ফিরে এসে যেন এই রুমের মধ্যেই দেখতে পাই তোমাকে। যা কাজ করার সব রুমে বসে করবে,
মাহিরুল চাচা খাবার রেখে যাবে, খেয়ে নিও। বাক্য শেষ করেই চলে গেল রায়ান। রায়ান যেতেই নিশাত জোরে জোরে শ্বাস ফেলে বুকে একটা হাত চেপে ধরে সোফায় গিয়ে ধপ করে বসে পড়ল। বুকটা তার ধুকপুক করতে ব্যস্ত। আগের থেকেও বেশি ঘাম জমেছে মুখ জুড়ে। কপাল দুখানা লালিমায় রিক্ত হলো। নিজের কাছে লজ্জিত হলো। সে কি করে রায়ানের চোখে ওইভাবে চোখ রাখলো? কেনই বা সামান্য স্পর্শে চোখ দুটি বুজে নিল? রায়ানের আলতো স্পর্শ পেতেই যেন সে হারিয়ে গিয়েছিল। কথাটা ভেবেই কিঞ্চিত লজ্জিত হাসি দেখা দিল নিশাতের অধরপল্লবের কোণ ঘেঁষে। ইউনিভার্সিটি প্রাঙ্গণ থেকে ফিরে এসেছে অনেকটা সময় হয়ে গেছে। এসে বসেছে রাস্তার পাশে এক খোলা চায়ের দোকানে। একে তো দুপুর, তার উপরে দোকানটা লোকালয় থেকে একটু দূরে নির্জন জায়গায়, তাই মানুষ একটু কম। তবে সকাল আর বিকেলে এখানে অনেক মানুষের সমাগম দেখা যায়। বসে বসে দুটো চা শেষ করেছে। পুনরায় আরও একটা চায়ের কাপ নিয়ে তাতে চুমুক বসালো। চোখ রাখলো খোলা সড়কের উপরে। থেকে থেকে দুই একটা গাড়ি চলছে। উদাসীন চোখে তাকিয়ে আছে। চোখে মুখে কেমন বিষাদের ছোঁয়া লেপটে। ইউনিভার্সিটিতে মেয়েটার সাথে দেখা হওয়ার পর আর তার কথা শোনার পর থেকেই কিছুই ভালো লাগছে না। চায়ের কাপটা পাশে রেখে দিয়ে পকেট থেকে ফোনটা বের করলো। সেখান থেকে খুঁজে খুঁজে চন্দ্রময়ী নামে সেভ করা নাম্বারটা বের করলো। নাম্বারটা একবার ব্লক করে দিতে চাইলো। কি মনে করে আবার রেখে দিল। করলো না ব্লক। ভেতর থেকে শুধুই যেন একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসছে। কী করা উচিত বুঝতে ব্যর্থ হচ্ছে বারবার। অর্থী মেয়েটা তার জন্য ঠিক দূরের রাতের আকাশের চন্দ্রের মতো, যাকে দেখা যায়, অনুভব করা যায়, কিন্তু চাইলেই কাছে পাওয়া যায় না। চাইতে গেলেই শুধু আফসোসবিহীন কিছুই মেলে না। নির্ভারেরও আজ মনে পড়ল অর্থের সাথে তার প্রথম দেখার কথা। মেয়েটা সেদিন পড়ে গিয়ে লজ্জিত হয়েছিল, কিন্তু তার দেখে চিন্তা হচ্ছিল প্রথম দেখায় তারও মেয়েটাকে ভালো লেগেছিল। তবে শুরুতেই ভালোবাসা ছিল না। মেয়েটার রোজ একটু একটু করে কাছে আসা, সেদে সেদে তার সাথে কথা বলা, আর সব থেকে সুন্দর ওই মিষ্টি মুখের আবেগ মেশানো সিনিয়র ডাকটা, এসবে যেন সে অভ্যস্ত হয়ে গিয়েছিল। মেয়েটাকে প্রথম দেখেই বুঝেছিল মেয়েটা ভালো ঘরের, তাই অর্থেকে নিয়ে সে কোনো ভাবনাই আনতে চায়নি মনে। অথচ মায়া ভালোবাসা এমন এক জিনিস যার উপরে আমাদের কারও হাত থাকে না। নির্ভারও পারেনি নিজেকে ধরে রাখতে। রোজ ছুটে গেছে ইউনিভার্সিটিতে মেয়েটাকে একবার দেখতে। মেয়েটার পাগলামি দেখলে ভালো লাগতো, আবার ভয়ও পেত, যে ভয়টাকে সে আজও কাটিয়ে উঠতে পারেনি। মেয়েটাকে ইগনোর করেছে, ধমকেছে, তবুও মেয়েটা তার পিছুট ছাড়েনি। গ্রামে গিয়ে যখন মেয়েটাকে দেখেছিল তখন যেমন অবাক হয়েছিল তেমন খুশিতেই মনটা ভরে উঠেছিল। ওই পাগল মেয়ে যদি ভাইয়ের সামনেও কোনো ভুল করে ফেলে, তাই তখনও দূরে ছিল। মেয়েটা বলেছিল সে অপেক্ষা করবে, এটা ভেবেই অস্থির হয়ে গিয়েছিল তার মনটা। সেদিন অর্থীদের বাড়ি, তার পোশাক আশাক সব দেখে নিজেকে তুচ্ছ মনে হয়েছিল। মেয়েটা একটা রাজকুমারী, আর সে সেই রাজ্যের সামান্য একটা প্রজা মাত্র। তাহলে প্রজা হয়ে রাজকুমারীকে পাওয়ার আশা সে কী করে করতে পারে? নিজে সব বুঝেও যে মনকে বোঝাতে ব্যর্থ। সে জানতো নাম্বার দিলেই ওই মেয়ে কল করবে। সে দুটো দিন কলের অপেক্ষায়ও ছিল, কিন্তু কেন? কারণ তার মন বড্ড অবুঝ। তার মন চায় মেয়েটার স্বর শুনতে, অথচ তার মস্তিষ্ক বলে মেয়েটা যেন আর তার কাছে কল না করে। আজকের কথাগুলো ফোনে বলতে পারত, অথচ গিয়েছিল মেয়েটাকে একটি বার চোখের দেখা দেখতে। নিজের এই দোটানায় মন মস্তিষ্কের টানা পড়ে নে। পরে নির্ভার এখানে অতিষ্ঠ। মস্তিষ্ক বলছে এখনও সময় আছে, দূরে থাকো, অথচ মন বলে থাকুক না একটু অপূর্ণতা জীবনে। তবুও তাকে একবার ভালোবেসে দেখ, একবার ভুল করে চেয়েই দেখ। কে বলতে পারে দুই ফোঁটা অশ্রুর বিনিময়ে এক টুকরো হাসির রেখা মিললেও মিলতে পারে। তৃতীয় কাপের চাটা আর পেটে পড়ল না। তার অবস্থান হলো খোলা সড়কের কিছু অংশ জুড়ে। চায়ের কাপটা ছুঁড়ে ফেলেই উঠে দাঁড়ালো নির্ভার। কাপটাকে এমন করে ছুড়ল যেন তার মাঝেই সব বিষাদ, কষ্ট, ভাবনা, ইচ্ছেদের ছুঁড়ে ফেলেছে। চায়ের বেলটা মিটিয়ে তীব্র রোদের মাঝে ফাঁকা সড়কের মাঝ দিয়ে পথ চলতে শুরু করলো নির্ভার। সব চিন্তা ভাবনাকে ফেলে দিয়ে নিজের বাসার উদ্দেশ্যে ছুটল। বিকেল হতেই তার টিউশন আছে। সামান্য এই কষ্ট বা চিন্তার কারণে তো টিউশন ছুটি দেওয়ার উপায় নেই। পূর্ণিমা পেরিয়েছে অনেক দিন হলো,
আর মেঘের ঘনঘটা তো আছেই। সব মিলিয়ে ধরনী এখন আধারে তলিয়ে আছে। সময় এখন 11টা পেরিয়েছে। অর্থী আর নিশাত টেবিলে বসে বই পড়তে ব্যস্ত। নিশাত মন দিয়ে পড়লেও অর্থী আনমনা হয়ে খাতায় কিছু দাগাচ্ছে বা লিখছে। নিশাত পুরো বিষয়টি খেয়াল করলো। একটু আগে তারা ডিনার সেরে এসেছে। মেয়েটা খাবার টেবিলেও আনমনা হয়েছিল। কিছু কি হয়েছে? নিশাত একটু চিন্তিত হয়ে ডেকে উঠল। অর্থী আপু, কিছু কি হয়েছে তোমার? নিশাতের ডাক শ্রবণ হতেই অর্থীর হুঁশ আসলো। খাতা থেকে চোখ সরিয়ে ভাবির দিকে তাকালো। একটু হাসার প্রচেষ্টা করে ঘাবড়ানো স্বরে জবাব দিল, কিছু না তো ভাবি, আমার আবার কি হবে, ঠিক আছে আমি। নিশাত তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো ননদের পানে। ননদের কথাটা ঠিক মনে হলো না। পুনরায় গলার স্বর নরম করে জিজ্ঞাসা করলো, আমার মনে হচ্ছে কিছু হয়েছে। খাবার টেবিলেও খেয়াল করেছিলাম তোমাকে। কিছু হয়ে থাকলে ভরসা করে বলতে পারো আপু। অর্থী শুকনো একটা ঢোক গিলল। সে নির্ভারকে ফোন করেছিল অনেকবার। নাম্বারটা ব্লক না করলেও এক মুহূর্তের জন্য ফোনটা রিসিভ হয়নি। এতদিনের কথা আলাদা ছিল, কিন্তু এখন মনে হয় যেন ছেলেটার সাথে কথা বলতে না পারলে তার দিন রজনী কাটবে না। কথায় আছে না, মানুষ একটু পেলে আরও পেতে চায়। অর্থের অবস্থা ঠিক তেমন। ছেলেটা ইউনিভার্সিটিতে বসেও কেমন করে বলেছিল। ছেলেটার কিসের এত কষ্ট ছিল জানে না, কিন্তু ওই চোখ দুটোতে স্পষ্ট কষ্ট দেখেছিল। তখন থেকেই মন খারাপ। এখন আবার ফোন রিসিভও করছে না। সব মিলিয়ে অর্থীকে বিষণ্ণতার চাদরে ঘিরে রেখেছে। অর্থীর মনে হলো ভাবিকে একবার বলাই যায়। একটু সাহস জুগিয়ে আমতা আমতা করে বলতে চাইল, ভাবি, তোমার ভাই মানে নির্ভর ভাইয়া ওই আসলে। তুমি কি নির্ভর ভাইয়াকে পছন্দ করো আপু? কথার মাঝে ভাবির প্রশ্ন শুনে চুপ মেরে গেল অর্থী। ভাবি কি করে বুঝলো? মনে প্রশ্ন জন্ম দিতেই তা প্রকাশ করে উঠল। তুমি কিভাবে জানলে? মানে কি করে বুঝলে যে আমি? গ্রামে দেখার পর একটু মনে হয়েছিল। আর একদিন তুমি যখন ফোনে কথা বলছিলে তখন তোমার মুখে সিনিয়র ডাকটা শুনেছিলাম, তাই আর কি। পুনরায় অর্থের কথার মাঝে বলে উঠল নিশাত। অর্থী একটু বিস্ময় দৃষ্টিতে তাকালো ভাবির দিকে। ভাবি বুঝতে পেরে গেছে বলে আর কিছুই লুকাতে চাইল না। চোখ বুজে এক নিঃশ্বাসে বলে দিল, শুধু পছন্দ নয় ভাবি, তোমার ভাইকে আমি ভালোবাসি অনেকটা। বলা শেষ করেই এক চোখ মেলে ভাবির দিকে তাকিয়ে তার রিয়াকশন বোঝার চেষ্টা করলো। নিশাতের মুখে হালকা হাসি। হাসি দেখতে পেয়ে অর্থী দুই চোখ মেলে তাকাতেই নিশাত পুনরায় জিজ্ঞাসা করে উঠল, তোমাদের মাঝে কিছু হয়েছে তাই না? ভাইয়া কি তোমাকে ইগনোর করছে? ভাবির প্রশ্নে আশ্চর্যের মাঝে মাথা নাড়িয়ে হ্যাঁ বোধক সম্মতি জানালো। নিশাতের হাসি এবার আর একটু প্রখর হলো। অর্থের থেকে চোখ সরিয়ে বইয়ের দিকে তাকিয়ে বলল, আমার মনে হয় তুমি ভুল করছো আপু। ভাইয়া তোমাকে মেনে নেবে বলে মনে হয় না। সময় থাকতে এসব থেকে বেরিয়ে আসো। অর্থের মুখটায় আরও একরাশ বিষাদেশে জড়ো হলো। ভাবি তাকে এমন করে বলছে কেন? মনের প্রশ্ন উগরে দিল। এমন করে বলছো কেন ভাবি? আমি কি তোমার ভাইয়ের যোগ্য নই? আমি তাকে সত্যি ভীষণ ভালোবাসি, বিশ্বাস করো। নিশাত একটা হতাশ শ্বাস ফেলে অর্থের দিকে ফিরে বোঝানোর চেষ্টার স্বরে বলল, বিশ্বাসের কথা নয় আপু, আর যোগ্যতার বিচার করতে গেলে আমার ভাই তোমার পাশে দাঁড়ানোর মতো যোগ্য না। আমার মনে হয় আমার ভাইয়াও এমন ভাবছে, আর তাই তোমাকে ইগনোর করছে। ভেবো না আমি আমার ভাইকে ছোট করছি। আমার ভাইয়ার মতো মানুষ খুঁজে পাওয়া কষ্টকর, কিন্তু তোমাদের হিসেবে বিবেচনা করে দেখো, তোমার পরিবার কখনো মেনে নেবে? অর্থের চোখ দুটো টলমল করে উঠল। ছেলেটা কি এইসব ভেবেই তাকে ইগনোর করছে? এইসব টাকা পয়সা দেখে কি ভালোবাসা আদৌ হয়? অর্থের চোখে পানি জমতে দেখে নিশাদেরও খারাপ লাগলো, কিন্তু কি করার? সে তার চাচি শাশুড়িকে যতটুকু চেনে তাতে এই সম্পর্ক কখনো মেনে নেবে না। তাই শুরুতেই অর্থেকে বুঝিয়ে এসব থেকে দূরে রাখাই ভালো। নিশাতের ভাবনার মাঝে অর্থের কান্না ভেজা স্বরের প্রশ্ন ভেসে এলো, তুমিও তো একটা সাধারণ পরিবারের মেয়ে, তাহলে তুমি এই পরিবারের বউ হতে পারলে আমি কেন ওই পরিবারের বউ হতে পারবো না? অর্থের প্রশ্নে এক মুহূর্তের জন্য থেমে গেল নিশাত। তখনই তার ফোনটা ভাইব্রেট করে উঠল। ফোনটা হাতে নিয়ে দেখল রায়ানের নাম্বার থেকে মেসেজ এসেছে। আমার কফি দিয়ে যাও অ্যাসিস্ট্যান্ট। অদ্ভুত লোক, অ্যাসিস্ট্যান্ট বলে সব সময় মনে করিয়ে দেবে। হয়তো মাত্রই ফিরেছে আর টায়ার্ড আছে, তাই কফি চাইছে।
কথাটা ভেবে নিশাত উঠে পড়ল বসা থেকে। অর্থের ভাষা ভাষা চোখ দুটির পানে তাকিয়ে উত্তর দিল, সত্যি বলতে জানো কি আপু, আমারও তোমার ভাইয়ের বউ হওয়ার মতো কোনো যোগ্যতা বা স্ট্যাটাস নেই। জানি না কেন এই বিয়েটা হয়েছে, তবে একটা সাধারণ পরিবারের মেয়ে বড় বাড়ির বউ হয়ে আসতে পারলেও তোমার মতো মেয়েদের সাধারণ পরিবারে বউ হয়ে যাওয়ার উপায় নেই। কারণ মেয়ের পরিবার ছেলের ক্যারেক্টার বা আদর্শের থেকে বেশি তার পেশাগত যোগ্যতাকে বেশি প্রাধান্য দেয়। আর সেদিক থেকে আমার ভাইয়া অনেক পিছিয়ে। নিশাত থেমে একটা শ্বাস নিয়ে পুনরায় বলল, তুমি মানো বা না মানো এটাই ঠিক। যদি লড়াই করার মতো সাহস থাকে, কষ্টকে বরণ করে নেয়ার মতো ক্ষমতা থাকে, তাহলে ভালোবাসো, তাহলে ভালোবেসো, নয়তো ছেড়ে দিও। তোমার ভাই ডাকছে, আসছে। বলেই চলে গেল নিশাত। সেই পানে তাকিয়ে রইল অর্থের নির্নিমেষ। মেয়েটা তার থেকেও ছোট, অথচ কথা বলে কত বুঝতারের মতো। মানুষ ঠিকই বলে ম্যাচিউরড হতে বয়স লাগে না, লাগে শুধু বাস্তবতা আর কঠিন পরিস্থিতি। মেডিকেল কলেজের প্রিন্সিপাল স্যারের রুমে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে নিশাত। আর পাশেই সেই মেয়েটা বসা, যে নিশাতের স্বামীর পানে নজর দিয়েছিল। মেয়েটা নাক টানছে বসে বসে, আর সামনে প্রিন্সিপাল স্যার চিন্তিত বদনেই বসে কারো অপেক্ষায়। প্রথম ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে, অথচ এই দুজন এখানে উপস্থিত। কারণ একটা, নাক টানা মেয়েটা অভিযোগ জানিয়েছে নিশাত নাকি তার বসার বেঞ্চে চুইং গাম লাগিয়ে রেখেছিল, ফলে তার পোশাক নষ্ট হয়ে গেছে। নিশাত আর চোখে একবার তাকালেও পাশে বসা মেয়েটার দিকে। মেয়েটার নাম লীনা। লীনার পানে তাকিয়েই নিশাত তার কৃতকর্মের কথা স্মরণ করল। রায়ানের কাজ থাকায় আজ তারা দ্রুতই এসেছে কলেজে। নিশাত, সায়ন্ত আর নিধিকেও ফোন করে আসতে বলায় তারাও দ্রুত চলে এসেছিল। মাঠের মাঝে অনেককেই দেখা যাচ্ছে, সবাই আসতে শুরু করেছে। নিধি মেয়েটা সর্বদাই চুইংগাম খায়, তাই তার ব্যাগে ওটা সর্বদা সংরক্ষিত থাকে। নিধি বের করে দিতেই তিনজনে তিনটা মুখে পুড়ে ক্লাসের দিকে এগিয়ে গেল। ক্লাসে এখনও কেউ উপস্থিত হয়নি। তিনজন ভিতরে প্রবেশ করে বসার জায়গায় দিকে এগিয়ে যেতেই নিশাত হঠাৎ থেমে দাঁড়ালো। চোখ পড়ল সেই লীনার বসার জায়গাটায়। নিশাত সেদিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে রইল। তার কেন যেন আজও রাগ হলো মেয়েটার উপর। মেয়েটা এত সামনে বসে নাকি তার স্বামীকে দেখার জন্য? অসভ্য মেয়ে একটা। নিশাতকে থেমে যেতে দেখে নিধি আর সায়ন্তও থেমে গিয়ে নিশাতের দিকে ফিরে তাকালো। নিশাতকে অমন করে তাকিয়ে থাকতে দেখে নিধি কিছু একটা বুঝতে পেরে নিশাতের কাছে এগিয়ে এলো। মুখে শয়তানি হাসি ফুটিয়ে বলল, খুব রাগ হচ্ছে তাই না কলিজা? কিচ্ছু করতে ইচ্ছে করছে না বুঝি? নিশাত নিধির পানে না তাকিয়েই সম্মতিসূচক মাথা নাড়ালো। নিধি হাসি প্রসারিত করে ফিসফিসিয়ে বলে উঠল, কিছু করার ইচ্ছা থাকলে করে ফেলতে পারিস, ক্লাসে কেউ নেই, সুযোগ আর পাবি না কিন্তু। কথা শেষ করেই, শোনো মন বলি তোমায়, সব করো প্রেম করো না, প্রেম যে কাঁঠালের আঠা, লাগলে পরে ছাড়ে না। গানটি গাইতে গাইতে নিজের জায়গায় গিয়ে বসে পড়ল। নিধির কথাগুলো হয়তো নিশাতের উপরেই প্রভাব ফেলল, তাই মুচকি হেসে নিজের কাজ সমাপ্ত করার জন্য হাত চালালো। সায়ন্ত বুঝতে পেরে কপাল কুঁচকে বাধা দিয়ে বলল, এই নিশাত, তুই ওটার কথা জানিস না? ধরা পড়লে সম্মান সব শেষ ভাই। করিস না এমন বাচ্চামো। নিশাত সেসব কথা শুনল না। মুখে পুড়ে রাখা চুইংগামটা বসার জায়গায় রেখে দিল। এদিকে ধ্যান থাকায় তিনজনের কেউই দেখতে পেল না দরজার কাছ থেকে অপর একটি মেয়ে নিশাতকে কিছু একটা করতে দেখেছে। তিনজন বসে অপেক্ষা করল। লীনা এসে হাসি মুখেই সেই চেয়ারটাতে বসলো। কোনো একটা কাজে সে উঠতে যাবে, তখনই বুঝতে সক্ষম হলো তার জামার পিছনে কিছু একটা লেগেছে। ভালো করে উঠতে গেলেই দেখল এবং সে রেগে গেল। জামা থেকে চুইংগাম ছাড়ানোর চেষ্টা করে ব্যর্থ হলো, ফলে আরও রেগে গেল। চিৎকার চেঁচামেচি শুনে সেই মেয়েটা এসে লীনাকে নিশাতকে দেখিয়ে দিয়ে বলল ওই মেয়েটাকে সে কিছু একটা করতে দেখেছিল, হয়তো ওই মেয়েটাই এটা করেছে। লীনা তৎক্ষণাৎ ক্লাস থেকে বেরিয়ে এসে নালিশ জানিয়েছে। তারপরেই নিশাতের ডাক পড়েছে। নিশাতের সাথে বাকি দুটোও বেরিয়ে এসেছে, যারা এখন বাইরের দরজার আড়ালে দাঁড়িয়ে আছে। মে আই কামিং স্যার? কারো কণ্ঠস্বর শুনে নিশাত ভাবনা থেকে বেরিয়ে লীনার থেকেও চোখ সরিয়ে পুনরায় মাথা নিচু করে দাঁড়ালো।
প্রিন্সিপাল স্যার অনুমতি দিতেই রায়ান ভেতরে প্রবেশ করলো। কেউ ভেতরে প্রবেশ করায় নিশাত আর লিনা দুজনেই মাথা তুলে তাকালো। রায়ানকে দেখে দুজনেই অবাক হলো। দুজনের মনেই একই প্রশ্ন, এই লোক এখানে কি করছে? নিশাত এই পর্যায়ে এসে একটু লজ্জিত হলো। ইস, এই খবর যদি তার শ্বশুর মশাইয়ের কানে যায় তখন কি হবে? লজ্জায় পুনরায় চোখ নামিয়ে নিল। রায়ানকে বসতে বললেও রায়ান বসলো না। কি হয়েছে জিজ্ঞাসা করতেই অধ্যক্ষ স্যার সব খুলে বলল। রায়ান রেগে আছে কিনা বোঝা গেল না। প্যান্টের পকেট থেকে মানি ব্যাগটা বের করে সেখান থেকে কচকচে 1000 টাকার 5টা নোট বের করে লিনার সামনে ধরে বলল, এখানে 5000 আছে, যদি বেশি লাগে বলে দিয়ে দিচ্ছি, নতুন পোশাক কিনে নিও, আর এসব ভুলে যেও। লিনার অবাকের মাত্রা কমার বদলে বেড়ে গেল। অবাকের স্বরেই জিজ্ঞাসা করে বলল, স্যার, আপনি ওই মেয়েটার জন্য টাকা দিচ্ছেন কেন? সেসব তোমাকে না জানলেও চলবে, আরও লাগলে বলো, নয়তো এটা নিয়েই চলে যাও। রায়ানের গম্ভীর স্বরের জবাবে আর কিছু বলতে সক্ষম হলো না লিনা। রায়ানের হাত থেকে টাকাগুলো নিয়ে ওখান থেকে বেরিয়ে গেল। নিশাত সেদিকে রাগিয়ে চোখে তাকালো। একে তো তার স্বামীর পানে নজর দিয়েছিল, আবার প্রিন্সিপাল স্যারের কাছে ইনিয়ে বিনিয়ে কতগুলো নালিশ করেছে তার নামে, এখন আবার টাকাগুলোও নিয়ে যাচ্ছে। ধান্দাবাজ মেয়ে কোথাকার। প্রিন্সিপাল স্যার উঠে এসে হেসে দিয়ে বলল। স্যারের মুখে হাসি দেখে নিশাতের লজ্জা লাগলো। ভালোই বুঝলো তার স্যার সবই জানে। রায়ানও বোধহয় বউয়ের কর্মকাণ্ড শুনে লজ্জিত হয়েছে, কারণ সামনে দাঁড়ানো অধ্যক্ষ স্যার ডক্টর সাইফুল আহমেদ তার বাবার ভালো বন্ধু। তাছাড়া মেডিকেলে পড়া একটা মেয়ের থেকে নিশ্চয়ই কেউ এমন বাচ্চামো আশা করে না। হতাশ শ্বাস ছেড়ে স্বাভাবিক স্বরে বলে উঠল, তার কোনো প্রয়োজন নেই আঙ্কেল, আমি সরি রিশাতের হয়ে, এমন আর হবে না। অধ্যক্ষ স্যারের কথা শেষ হতেই রায়ান নিশাতের দিকে একবার তাকিয়ে রুম থেকে বেরিয়ে যেতে যেতে উচ্চারণ করলো, আমার কেবিনে এসো, দেখা করো এখনই। আদেশটা যে তাকে দিয়েছে নিশাত তা ভালোই বুঝলো। গলার ওই ভারিক্কি স্বর শুনে মনে হচ্ছে খুব রেগে আছে। নিশাত একটু ভীত হলো। অধ্যক্ষ স্যারকে বিদায় জানিয়ে সেও পিছে পিছে বেরিয়ে গেল। বেরোতেই দেখলো নিধি আর সায়ন্ত একটু দূরে দাঁড়িয়ে আছে। নিশাত তাদের সামনে দাঁড়িয়ে ভোঁতা মুখে জিজ্ঞাসা করলো, তোরা এখানে কেন? নিধি একটু ভীত স্বরে আওড়ালো, তোর বরের যে চাহনি দিয়ে গেল তাতে কাছাকাছি দাঁড়িয়ে থাকার সাহস হয়নি। ভেতরে কি হলো রে? প্রিন্সিপাল স্যার তোকে খুব বকেছে বুঝি? নিধি থামতেই নিশাত রূপ বদলে ধমকে উঠে বলল, তোর 1 টাকা দামি চুইংগাম লাগাতে গিয়ে আমার বরের 5000 টাকা গচ্ছা গেল। এখন তো ফ্রিতে ধমকও জুটবে, সব তোর জন্য হয়েছে। নিধির সামনের দিকে এগিয়ে যেতে যেতে বলে উঠল, দেখ ভাই, আম সরি, কিন্তু আইডিয়া আমার হলেও ইচ্ছাটা তোর ছিল, তাই তুই বেশি দায়ী। সায়ন্ত হতাশ শ্বাস ফেলল। সে বারণ করেছিল, অথচ এই দুটো শুনল না। সে কিছু না বলেই নিধির পিছু হাঁটা দিতেই নিশাতও দুটোর পিছনেই ছুটল। রায়ানের কেবিনের কথা যাওয়ার কথা ভুলেই বসল। আসলে সে যেতেই চাইল না, গেলেই আর থমক দিয়েই শেষ করে ফেলবে। এর ভুল নেই, যে লেভেলের রেগে আছে লোকটা। 2 মিনিট যাবৎ নিজের কেবিনে দাঁড়িয়ে আছে রায়ান, অপেক্ষা তার একমাত্র বউয়ের জন্য। অথচ মেয়েটার এখনও আসার নাম নেই। এত বড় একটা কাণ্ড ঘটিয়ে নিশ্চয়ই এখন ভয়ে আসছে না বেয়াদবটা। আজ প্রিন্সিপাল স্যারের জায়গায় তার বাবার বন্ধু না হয়ে অন্য কেউ হলে কি মনে করত? রায়ান জানে না নিশাত কেন এমনটা করলো, কিন্তু এত বড় একটা মেয়ে এমন বাচ্চামো করতে পারে ভেবেই হাসি পেল, কিঞ্চিত হেসেও ফেলল। তখনই দরজায় নক করার শব্দ হলো। নিজের বউ এসেছে ভেবে স্বরটাকে গম্ভীর করে আসার অনুমতি প্রদান করলো। রায়ান ঘুরে দরজার পানে তাকাতেই দেখল এটা তার বউ নয়, মুস্কান। রায়ানের ভুরু কুঁচকে এলো। এতদিন মেয়েটা হসপিটালে আসেনি, হয়তো ছুটি করে নিয়েছিল। মুস্কানের মুখটা দেখতে কেমন শুকনো লাগছে। কারণটা বুঝতে হয়তো রায়ানের সমস্যা হলো না। সে একটা দীর্ঘশ্বাস ফেলে জিজ্ঞাসা করলো, তুই হঠাৎ এখানে কেন, আর এতদিন আসিসনি কেন? মুস্কান ঠিক রায়ানের সামনে এসে দাঁড়ালো। চোখে চোখ রেখে আলতো হেসে জবাব দিল, আমি এতদিন আসিনি বলে তোর খুব চিন্তা হচ্ছিল তাই না বেব? হরি কথা, ভালো যে বাসিস আমায়, তাই না? বিনিময়ে রায়ানের শান্ত স্বর ভেসে এলো, সত্যিটা খুব ভালো করেই জানিস, তাই এইসব কথা না উঠানোই ভালো। এখানে কেন এসেছিস সেটা বল। নিজের প্রেমিকের কেবিনে আসার কোনো কারণ লাগে বুঝি? তোকে খুব দেখতে ইচ্ছে করছিল বেব।
মুস্কানের আলতো হাসিযুক্ত জবাব শুনে রায়ান 2 আঙুলে নিজের কপালে আলতো স্লাইড করলো আর চোখে বারবার দরজার পানে তাকালো। এতক্ষণ ধরে নিশাতের অপেক্ষা করলেও এখন হয়তো মনে মনে চাইল মেয়েটা না আসুক। রায়ান এবার একটু গমগমে স্বরে বলে উঠল, তোর কথা শেষ হলে তুই যা, এখন আমার কাজ আছে। গমগমে সুর শুনে মুস্কানের কোনো ভাবান্তর হলো না। সে বেরিয়ে যাওয়ায় পরিবর্তে রায়ানের আর একটু সামনে এসে দাঁড়ালো। মুখের হাসি ধরে রেখেই হেঁয়ালি করে বলল, কেন, তোর বউ আসবে নাকি এখন? তাহলে আসতে দে, আর আমাদের একসাথে দেখতে দে। তাহলে তো মেয়েটা নিজেই তোকে ছেড়ে দিবে, আর আমি তোকে পেয়ে যাব। মুস্কানের এমন হেয়ালিপূর্ণ কথা শুনে রায়ানের রাগের মাত্রা দ্বিগুণ বাড়ল। একটু চুপ থেকে নিজেকে শান্ত রাখার চেষ্টা করলো। কতটুকু সফল হলো জানে না, তবে আগের থেকেও গমগমে গলায় বলে উঠল, মিথ্যে স্বপ্ন দেখা বন্ধ কর আর আমার কেবিন থেকে বের হ। আর একটা কথা মাথায় ঢুকিয়ে রে, আমার বউ আমাকে ছাড়লেও আমি ওকে ছাড়ছি না। রায়ানের এমন কনফিডেন্স স্বর শুনে মুস্কানের এবার চোখ দুটোতে পানিতে পরিপূর্ণ হয়ে উঠল। তবে তা ঝরে পড়তে দিল না। সে এতগুলো দিন চেষ্টা করেও পারল না এই ছেলেটাকে নিজের করতে, অথচ 2 দিন আগে বিয়ে হওয়ার পর মেয়েটা কী এমন করলো যে তাকে ছাড়ার কথা শুনেই রেগে যাচ্ছে? ভালোবেসে ফেলেছে বুঝি মেয়েটাকে? কথাটা মাথায় আসতেই মুস্কান রেগে গেল, চোখে ভেজা, অথচ স্বরে রাগ মিশিয়ে বলে উঠল, আচ্ছা, তাহলে আমিও দেখি দুজন একসাথে কি করে থাকিস। তোর বউয়ের সাথে একবার দেখা করা উচিত, বল কোথায় আছে সে এখন? মুস্কানের কথা শেষ হতে না হতেই রায়ান উচ্চস্বরে আওড়ালো, খবরদার, তুই ওর সাথে দেখা করেছিস তো, আর খারাপ কিছু করার কথা তো মাথায় আনিস না, নাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না, মনে রাখিস। ওকে, দেখা যাক কে কতটা খারাপ হতে পারে। বলেই মুস্কান বেরিয়ে গেল। রায়ান দরজার কাচ অব্দি এসে ভালো করে দেখল। কি দেখতে এসেছিল সে? ভুল করেও এখানে নিশাত দাঁড়িয়ে আছে কি না এটা? তাহলে কি সে ভয় পাচ্ছে? মেয়েটা এসব শুনলে কষ্ট পাবে, এই ভয় বুঝি? নিজের প্রশ্নের উত্তর নিজেই পেল না রায়ান। জোরে একটা শ্বাস নিয়ে নিজের চেয়ারটাতে গিয়ে দেহখানা এলিয়ে দিল। তার ডাকার পরেও নিশাত আসেনি। এটা ভেবে রাগ হবে নাকি মেয়েটা আসেনি বিধায় খুশি হবে সে? কিছুই বুঝল না রায়ান, শুধু নিজের রাগটাকে উপলব্ধি করতে পারল আর বসে অপেক্ষা করতে লাগলো প্রথম ক্লাস শেষ হওয়ার। রায়ান নিজের গাড়িতেই বসে অপেক্ষা করছে। আজও SMS করে জানিয়ে দিয়েছে নিশাতকে নিচে চলে আসতে। রায়ান ক্লাসে গিয়ে খেয়াল করেছিল মেয়েটা কেমন যেন মন খারাপ করে বসেছিল। আজ ভুলেও একবারও তাকায়নি মেয়েটা তার পানে। ক্লাস শেষে আসার সময় পুনরায় নিশাতকে ডেকে এসেছিল। মেয়েটা তাও আসেনি তার সাথে দেখা করতে। এর কারণ কি? সকালের ঘটনা নাকি অন্য কিছু? ভেবে রায়ান একটু চিন্তিত হলো। মেয়েটা এখনও কেন আসছে না? আজ যেন সামান্য অপেক্ষাও তার সইছে না। সামনের দিকে চোখ পড়তেই দেখলো নিশাত এগিয়ে আসছে। এই মেয়েকে আজ আচ্ছা মতো দেবে। কত বড় সাহস, তার কথা অমান্য করে? ভাবনার মাঝেই নিশাত এসে গাড়িতে বসলো। নিশাত বসতে না বসতেই রায়ান নিশাতের পানে তাকিয়ে ধমক দিয়ে জিজ্ঞাসা করলো, হ্যাঁ স্টুপিড, বারবার ডাকার পরও কেন আসুনি তুমি? আর সকালে এমন একটা কাণ্ড কেন ঘটিয়েছ? জবাব দাও দ্রুত। নিশাত আজ আর ভয় পেয়ে কেঁপে উঠল না। সিট বেল্টটা নিয়ে নিজের সাথে জড়িয়ে নিতে নিতে রায়ানের রাগকে ভুলিয়ে দিয়ে চিন্তার সাগরে ভাসিয়ে দিতে জবাব দেওয়ার পরিবর্তে প্রশ্ন করে বসল। স্বরের সাথে মিশেছিল যেন এক সমুদ্র সম বিষাদ আর হয়তো সামান্য অভিমান। আপনি ওই আপুকে ভালোবাসেন স্যার? নিধিদের পিছে পিছে যেতে গিয়েও থেমে গেল নিশাত। লোকটা রেগে আছে, এখন গেলে বকবে, কিন্তু না গেলে নিশ্চয়ই আরও রেগে যাবে ভেবেই নিশাত উল্টো ঘুরিয়ে রায়ানের কেবিনের উদ্দেশ্যে ছুটল। নিচতলায় এসে করিডর ধরে একটু এগিয়ে আসতেই দেখল সেদিনের সেই ডাক্তার মেয়েটা করিডরের অন্য পাশ দিয়ে এগিয়ে গিয়ে রায়ানের কেবিনে ঢুকলো। মুস্কান অন্য পাশ দিয়ে আসায় মুখটা ভালো করেই দেখতে পেল, তাই নিশাতের চিনতে একটুও অসুবিধা হলো না। অনেক বেশি দূরে না হলেও মুখটা ভালোই খেয়াল করেছে সে। দেখেই মনে হচ্ছে চোখ মুখ শুকিয়ে গেছে, চোখের নিচে ডার্ক সার্কেলও পড়েছে। সেদিনের তুলনায় রূপের জৌলুস যেন অনেক কমে গেছে। নিশাত তো ওই মেয়েটার নাম পর্যন্ত জানে না, কিন্তু সেদিন দেখার পর থেকে অনেক খুঁজেছে, কিন্তু একদিনও তার দেখা পায়নি। হয়তো আসেইনি, কিন্তু কেন?
নিশাত আর কিছু না ভেবে কেবিনের দিকে এগিয়ে গেল। দরজায় নক করতে গিয়েও থেমে গেল কি মনে করে। মনের ভেতরেই যেন হঠাৎ করে উচাটন শুরু হলো। মনে হলো সে কোনো সত্যি আজ জানলেও জানতে পারে। কৌতূহল হয়ে ভুল চিনেও দরজার সাথে কান লাগিয়ে দাঁড়িয়ে রইল। তখনই কানে প্রবেশ করলো মুস্কানের রায়ানকে বলা কথাগুলো। নিশাতের আর বুঝতে বাকি রইল না এটাই সেই মেয়ে যার সাথে রায়ানের সম্পর্কের কথা সে শুনেছিল। নিশাত শুকনো একটা ঢোক গিলল। হঠাৎই যেন তার কষ্ট হতে শুরু করলো। যেখানে বাঙালি মেয়েরা স্বামীর মুখে অন্য মেয়ের নাম পর্যন্ত সহ্য করতে পারে না, সেখানে স্বামীর প্রেমিকা আছে। এটা কি করে মেনে নেবে সে? যতই স্বামী তাকে না মানুক। মুস্কানের কথার বিপরীতে রায়ানকে শান্ত স্বরের উত্তর করতে শুনে নিশাতের মনে হলো সে যা শুনেছিল সবই সত্যি। না হলে লোকটা প্রথমেই ওই মেয়েকে কড়া স্বরে উত্তর করত। তার সাথে তো সব সময়ই গম্ভীর স্বরেই কথা বলে। নিশাত একটা তাচ্ছিলের হাসি দিল। স্বামীর পানে কেউ তাকিয়েছিল বলে তার সাথে অমন একটা বাচ্চামি করে ফেলল, অথচ স্বামী তার অন্য মেয়েকে চায়। পুনরায় মুস্কানি যখনই বলল তার বউ এসে আমাদের একসাথে দেখুক আর তাকে ছেড়ে দিক, এইটুকু শুনতেই নিশাত আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না। দৌড়ে সেখান থেকে প্রস্থান নিল। চোখ দুটো না চাইতেও ভিজে উঠল। হাতের পিঠে চোখের জল মুছে ক্লাসে ঢুকে নিজের স্থানে নীরবে বসে রইল। তুমি কার কথা বলছো নিশাত? রায়ানের প্রশ্নে ভাবনাচ্যুত হলো নিশাতের। তখনের কথা ভেবে মন খারাপ হলো পুনরায়। মনে হচ্ছে বুকের মাঝে কোথায় যেন চির ধরেছে, যেখানে নীরব যন্ত্রণা শুরু হয়েছে। সেই যন্ত্রণাটা রায়ানকে বুঝতে দিল না। চোখ মুখ স্বাভাবিক রাখার চেষ্টা করে সামনের দিকে চোখ রেখেই জবাব দিল, ওই আপু যে আপনার কেবিনে গিয়েছিল তখন। রায়ানের বুঝতে বাকি নেই যে এই মেয়ে তার কেবিনের উদ্দেশ্যে গিয়েছিল আর মুস্কানের সাথে কথা বলা কথোপকথন সবই শুনেছে। তাহলে এই তার মন খারাপের কারণ কতটুকু শুনেছে মেয়েটা? নিশ্চয়ই নিজের মতো করে কিছু ভুলভাল ভেবে নিয়েছে। এই মেয়ে রুমে না ঢুকে লুকিয়ে কথা শুনেই চলে এসেছে। এটা ভেবেই রায়ানের রাগ হলো। পুনরায় ধমক দিয়ে বলল, তার মানে তুমি তখন আমার রুম অবধি এসেছিলে, তাহলে ভেতরে যাওনি কেন বেয়াদব? বাইরে দাঁড়িয়েছিলে কেন? নিশাতের মনে হলো বাইরে থেকে সে লুকিয়ে কথা শুনেছে বলে রায়ান তাকে ভুল বুঝছে। অবশ্য কারো কথা এভাবে লুকিয়ে শোনাটা ঠিকও নয়। নিজের ভুল ভেবে ছোট্ট করে বলল, সরি, আমার বাইরে থেকে আপনাদের কথা শোনা উচিত হয়নি। আমি ভেবেছিলাম আমি গেলে আপনাদের সমস্যা হবে, তাই আর ভেতরে যাইনি। তোমাকে এটা ভাবতে কে বলেছিল স্টুপিড? আমি বলেছিলাম? নিজের কথা শেষ হতেই রায়ানের এমন রামধমক শুনে নড়ে চড়ে উঠল নিশাত। আর কোনো জবাব না দিয়ে মাথা নিচু করে দিল। রায়ান নিজেকে শান্ত করার চেষ্টা করলো। তার ধারণাই ঠিক, এই মেয়েকে মুস্কানের বিষয়ে আগেই কেউ কিছু নিশ্চয়ই বলেছিল। রায়ান ভাবল এই বিষয়ে পরে সময় নিয়ে সব বুঝিয়ে বলবে নিশাতকে। তাই নিজেকে শান্ত করে নিশাতের প্রশ্নটাকে এড়িয়ে গিয়ে ছোট করে বলল, ও আমার ফ্রেন্ড মুস্কান, এখানেই ডাক্তারি করে। একটু থেমে পুনরায় প্রশ্ন জুড়ে দিল, এখন বলো, ওই মেয়ের জামায় চুইংগাম কেন লাগিয়েছিলে? নিশাতের মাথা উঠালো না। রায়ানকে তার প্রশ্ন এড়িয়ে যেতে দেখে আরও খারাপ লাগলো। আনমনেই ছোট করে সত্যটাই বলে দিল, ওই মেয়ে আপনার দিকে তাকিয়েছিল। ওই মেয়ে শুধু আপনাকে দেখার জন্য সামনে। নিশাত তড়িৎ মাথা তুলে তাকিয়ে কথা বন্ধ করে দিল। কী সব বলে দিচ্ছিল! ইস, লোকটা এখন কি ভাববে? রায়ানের দিকে তাকাতেই দেখল রায়ান তার পানে বড় বড় আঁখি তুলে তাকিয়ে আছে। নিশাত তৎক্ষণাৎ চোখ সরিয়ে অন্যদিকে তাকালো। নিশাতকে চোখ সরিয়ে নিতে দেখে রায়ান আলতো হেসে ফেলল। এই মেয়ে কি তাকে নিয়ে ইনসিকিউর ফিল করতে শুরু করেছে নাকি? ভাবতেই যেন একটু ভালো লাগা কাজ করলো রায়ানের মনে। বিস্ময়কর সুরে প্রশ্নটা করেই ফেলল, আর ইউ জেলাস চড়ুই পাখি? মন খারাপের মাঝেও নিশাত কিঞ্চিত লজ্জা পেল। লোকটা ঠিক ধরে ফেলেছে, ধরা পড়ে গেছে বুঝতে পেরেও হালকা রাগ দেখিয়ে বলল, আজব, আমি কেন জেলাস হব? ওই মেয়েটা স্যারদের দিকে কেমন করে তাকায় যা আমার ভালো লাগেনি। আপনার জন্য কিছু করিনি, বুঝতে পেরেছেন? রায়ান গাড়ি স্টার্ট দিল। তার কেন জানি হাসি পাচ্ছে। নিশাতের আড়ালেই হেসে জবাব দিল, তোমার মুখের উপর সব সত্যি দেখা যাচ্ছে। সামান্য এতেই তুমি জেলাস ফিল করে এমন একটা কাজ করে ফেলেছো। তাহলে আমার কি করা উচিত বলো তো?
নিশাত তড়িৎ রায়ানের পানে চাইল আবারও। লোকটা কি বলার চেষ্টা করলো মাত্র? সেও কি কোনোভাবে জেলাস? কিন্তু এটা কি করে হতে পারে? নিশাত নিজেও প্রশ্নটা করে ফেলল। আপনি মাত্র কি বলতে চাইলেন? আপনিও কি জেলাস এমন কিছু মিন করতে চাইলেন? রায়ান বুঝতে সক্ষম হলো খুশির চোটে সে অন্য কিছু বলে ফেলেছে। বুঝতেই গলা খাকড়ি দিয়ে স্বরটাকে গম্ভীর করে বলে উঠল, আমি কেন জেলাস হতে যাব? কি বলতে কি বলেছি তুমি হয়তো ভুল শুনেছো। ও, বলেই চুপ করে গেল নিশাত। ঠিকই তো, রায়ান কেন তার জন্য জেলাস ফিল করবে? সে তো অন্য কাউকে। কথাটা স্মরণ হতেই পুনরায় মন খারাপ এসে হানা দিল। আজ আর কাজে যেতেও মন চাইল না। মনে কিঞ্চিত আশা নিয়ে মিনমিন করে জিজ্ঞাসা করল, আমাকে একদিনের ছুটি দেবেন? রায়ান গাড়ির স্পিড কম করে চোখ ছোট করে তীক্ষ্ণ দৃষ্টি দিল বউয়ের পানে। স্বরের গম্ভীরতা একটু কম করার চেষ্টা করে জিজ্ঞাসা করল, হঠাৎ ছুটি কেন? এমনি, মানে কাজে যেতে ইচ্ছে করছে না। দিতে না চাইলে ঠিক আছে, আমি ম্যানেজ করে নিব। রায়ান হয়তো স্বরের সাথে লেপ্টে থাকা মন খারাপটা আঁচ করতে সক্ষম হলো। কোনো প্রত্যুত্তর না করে গাড়ি ছুটালো। নিশাত ভাবল রায়ান তাকে ছুটি দিতে রাজি নয়। মন খারাপের রেস ধরে সিটের সাথে মাথা এলিয়ে দিয়ে চোখ বুজিয়ে পড়ে রইল। কিছুক্ষণ পর গাড়ি থামতেই নিশাত চোখ মেলে তাকালো। হসপিটাল এসেছে ভেবে বাইরে দৃষ্টি ফেলতেই দেখলো এটা তার স্বামীর গাড়ি, স্বামীর বাড়ি। তার মানে লোকটা তাকে ছুটি দিয়েছে। নিশাতের একটু ভালো লাগলো। গাড়ি থেকে নেমে নীরবেই বাড়ির দিকে এগিয়ে যেতে নিলে পিছন থেকে রায়ান ডেকে উঠে বলল, আমি কাজে ফাঁকি দেওয়া পছন্দ করি না, তাই রিজন ছাড়া পরবর্তীতে আর ছুটি পাবে না, মাথায় রেখো। নিশাত কোনো প্রত্যুত্তর করল না, নীরবে বাড়ির ভিতরে প্রবেশ করলো। নিশাতকে যেতে দেখে রায়ানও গাড়ি নিয়ে পুনরায় হাসপাতালের উদ্দেশ্যে ছুটে বেরিয়ে গেল। পড়ার টেবিলে বসে আছে নিশাত, অথচ পড়াতে কোনো মন নেই। বাড়ি ফেরার পর বিকেলটা অর্থের সাথে কাটিয়েছে, অনেকটা সময় শাশুড়িদের সাথে কাটিয়েছে, কিন্তু কোথাও মনে শান্তি মেলেনি। বারবার কলেজে শোনা কথাগুলো ভুলতে চাইছে, কিন্তু কিছুতেই তা সম্ভব হচ্ছে না। নিশাতের এখন এমন মনে হচ্ছে তার বুকের ভেতরে একটা সূচ ঢুকে আছে, যা সে না পারছে উগড়ে ফেলতে আর না পারছে ব্যথা সহ্য করতে। সে তো শুরুর দিন থেকেই জানতো তার স্বামী অন্য কাউকে ভালোবাসে, তাহলে আজ তাদের কথা শুনে কেন এত খারাপ লাগছে? রায়ানের একটু একটু কাছে আসায় কি তার মনে আশা তৈরি হচ্ছিল? সেও কি স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছিল যে একদিন রায়ান তাকে মেনে নেবে, তাকে নিয়ে সংসার করবে? এমন আশা কি করে দেখতে পারে সে? তার স্বামী তো প্রথম রাতেই বলে দিয়েছিল রুমে জায়গা দিলেও মনে জায়গা হবে না, আর এখন তো রুমেও জায়গা নেই। নিজের অযথা ভাবনায় নিজের প্রতি রাগ হলো নিশাতের। কিছুই ভালো লাগছে না। নিজের বাবাকে মনে পড়ছে ভীষণ। ভাবলো বাবার কাছেই ফোন দিয়ে কথা বলুক। বই বন্ধ করে ফোনটা হাতে তুলে নিল। তখনই রুমে অর্থে প্রবেশ করলো। ভাবির পানে তাকিয়ে বলে উঠল অর্থে, ভাবি, ভাইয়াকে কফি দিয়ে আসতে বললো, দ্রুত যাও। রায়ান আজ ডিনারের আগেই ফিরেছিল। সবার সাথেই ডিনার করেছে। নিশাত দেখেছিল একবার, পরে আর ভুলেও চোখ দিয়ে দেখেনি। অর্থের বাক্য শুনতেই ফোনটা রেখে দিয়ে নিজের বউ আর অ্যাসিস্ট্যান্টের দায়িত্ব পালন করতে ছুটে গেল নিশাত। নিচে গিয়ে নিজেই এক কাপ কফি বানিয়ে নিয়ে রায়ানের রুমে এলো। দরজা খোলা বিধায় আজ আর নক করলো না। নিশাত ভেতরে প্রবেশ করতেই দেখল রায়ান সোফায় বসে একটা ফাইল হাতে নিয়ে কিছু কাজ করতে ব্যস্ত, হয়তো কোনো রোগের রিপোর্ট নিয়ে স্টাডি করছে। নিশাত হেঁটে গিয়ে সামনে কফিটা এগিয়ে ধরে বলে উঠল, আপনার কফি। রায়ান এতই ব্যস্ত যে নিশাতের পানে তাকিয়েও দেখল না। ফাইলের পানে চোখ রেখে জবাব দিল, রেখে দাও টেবিলে। কথা মতো তাই করল নিশাত। দুপুরে তার প্রশ্ন এড়িয়ে গেলেও নতুন করে আরও একটা প্রশ্নের উত্তর জানতে ইচ্ছে হলো নিশাতের। হয়তো এই উত্তরটা ঠিকঠাকভাবে দিলে সেও তার উত্তর পেয়ে যাবে। এই ভেবে দোনো মনো করে জিজ্ঞাসা করল, আপনি ওই রাতে কোথায় ছিলেন? কোন রাতে? এবারও নিশাতের দিকে তাকালো না, শুধু প্রশ্নটাই করল। নিশাতের কথাটা বলতে বুক কাঁপল, তবুও প্রশ্ন যখন একবার করেই ফেলেছে তাই আবারও প্রশ্ন করল, আমাদের বিয়ের পরের দিন রাতে। কোথায় আর থাকবো, নিজের বাড়িতেই ছিলাম। নিশাতের চোখ দুটো ছলছল করে উঠল। লোকটা একবারও তার দিকে তাকিয়ে কথা বলছে না। এতই বুঝি ব্যস্ত? তার প্রশ্নও কি ঠিক করে শুনছে না? আর শুনে থাকলে মিথ্যে বলছে কেন? কারণ ওই রাতে তো রায়ান বাড়িতে ছিল না।
এই রুমে না থেকে অন্য রুমে থাকলেও তো তা জানতে পারত। সকালে সে নিজের চোখে দেখেছিল রায়ানকে বাড়ি ফিরতে, তাহলে মিথ্যে কেন বলছে? নিশা তার কোনো প্রশ্ন করল না, নিশ্চুপ রুম থেকে বেরিয়ে গেল। রায়ানের কাজটা একটু শেষ হতেই বলে উঠল, নিশাত শোনো, তোমার সাথে আমার কিছু কথা। বলতে বলতে পাশে তাকিয়ে দেখলো নিশাত নেই, তাই থেমে গেল। সে তো ভেবেছিল মেয়েটা দাঁড়িয়ে আছে, মেয়েটা তাকে না বলেই চলে গেল। রায়ান একটু বিরক্ত হলো, ভেবেছিল এখনই মুস্কানের বিষয়টি বুঝিয়ে বলবে। আর এই মেয়ে, রাতেও খেয়াল করেছে এই মেয়ে তার পানে তাকায়নি। রায়ান হঠাৎ বুঝল নিশাত একটু আগে তাকে কি প্রশ্ন করেছিল। উত্তর সে ঠিকই দিয়েছে, কিন্তু তার মনে হচ্ছে এই মেয়ে সব কিছু নিজের মতো ভেবে নিয়ে কিছু একটা ভুল বুঝতে শুরু করেছে। রায়ানের রাগ হলো, মেয়েটা তাকে না বলেই কেন চলে গেল? এখন থাকলে তো সব ক্লিয়ারই হয়ে যেত। রায়ান ঘড়ির দিকে তাকালো, সময় এখন ভালোই হয়েছে, তাই আর নিশাতকে ডাকতে চাইল না, কালই না হয় বলে দেবে। এই ভেবে আর উঠল না রায়ান। ব্যস্ত সড়কের উপর দিয়ে মধ্যম গতিতে ছুটে চলেছে রায়ানের গাড়িটা। ভেতরে দুটো মানুষ নীরবেই বসে। নিশাত সম্মুখে তাকিয়ে থাকলেও রায়ানের চোখ দুটো থেকে নিশাতের পানে বর্তিত হচ্ছে। রায়ানের থেকে থেকে চোখ দুটো নিশাতের পানে বর্তিত হচ্ছে। মেয়েটা সকাল থেকেই তাকে এড়িয়ে চলছে, সকাল থেকে একটা কথাও বলেনি, ভুলেও একবারও তাকায়নি তার পানে। রায়ান স্পষ্টই বুঝতে সক্ষম মুস্কানকে নিয়েই এই মেয়ের মনে কিছু একটা চলছে, কিন্তু নিশাতের তাকে এইভাবে এড়িয়ে চলাটা পছন্দ হচ্ছে না। কেন জানি খুব রাগ হচ্ছে। মাথাটাকে শান্ত রাখার চেষ্টা করে ডেকে উঠল, তোমার সাথে আমার কথা আছে চড়ুই পাখি। কিন্তু আমার কিছু শুনতে ইচ্ছে করছে না এখন। নিশাতকে সামনের দিকে তাকিয়ে জবাব দিতে দেখে রায়ান দাঁত কটমট করে উঠল, থমথমে গলায় বলল, কিন্তু আমার গুরুত্বপূর্ণ কিছু বলার আছে। এখন শোনার মন নেই, আপনি না হয় পরেই বলবেন প্লিজ। পুনরায় একইভাবে উত্তর করতে দেখে রায়ানও রেগে চুপ করে গেল। সে সকাল থেকে কথা বলার চেষ্টা করছে, আর এই মেয়ে বারবার অজুহাত দিচ্ছে। থাকুক এই মেয়ে নিজের মতো করে। রাগটাকে স্টিয়ারিংয়ের উপর দেখিয়ে গাড়ির বেগ বাড়িয়ে দিল দ্বিগুণ। নিশাত এবার ভয় পেয়ে গেল, লোকটা কি খুব রেগে গেল? রেগে গেলে যাক, এখন আরও শোনার ইচ্ছে নেই। যখন সে জানতে চেয়েছিল তখন তো কিছু বলেনি, তাহলে এখন কেন শুনবে? ভেবেই চুপ করে স্থির বসে রইল। এত জোরে গাড়ি চালানোতে ভয় পেলেও কোনো বাক্য ব্যয় করল না। আর নিশাতের এমন নীরবতা দেখে রায়ানের রাগ হয়তো আরও এক ধাপ বেড়ে গেল। দুজন নীরবতার মাঝেই কলেজ টাইম শেষ করে নিজেদের হাসপাতালে চলে এলো। এর মাঝে রায়ান নয়তো আর কিছু জানাতে চেয়েছে, আর না তো নিশাত নিজের থেকে কিছু জানতে চেয়েছে। শুধু হাসপাতালে আসার পর নিশাতের উদ্দেশ্যে রায়ান একটাই কথা বলেছে, আমি এখন রাউন্ডে যাব, আমার সাথে এসে সব অবলোকন করো আজ। নিশাত নীরব সম্মতিতেই তা মেনে নিয়ে রায়ানের পিছনে ছুটে গেছে। এই ওয়ার্ডে শুধুই হার্টের পেশেন্ট। যেহেতু রায়ান একজন কার্ডিয়াক সার্জন, তাই এখানে হার্টের পেশেন্ট থাকবে এটাই স্বাভাবিক। রায়ান ঘুরে ঘুরে সবার রিপোর্ট দেখছে আর টুকটাক উপদেশ দিচ্ছে। নিশাত আজই প্রথম এলো কোনো ওয়ার্ডে রোগী দেখতে। এখানে বেশিরভাগই প্রবীণ বয়সী মানুষ, তবে দুই একজন মধ্যবয়সী লোকও আছে। নিশাত নিজের মতো সবাইকে ঘুরে ঘুরে দেখল, দুই একজনের সাথে হেসে হেসে কথাও বলল। হাসপাতালে এত রোগী দেখে মনটা ভার হয়ে উঠল। রায়ানকে না বলেই ওই ওয়ার্ড থেকে বেরিয়ে এটা ওটা দেখতে লাগলো। হঠাৎ চোখ পড়ল করিডোরে পেরিয়ে পিয়ার্স এগিয়ে যাচ্ছে। নিশাত পিছন থেকে ডেকে উঠল। পিয়ার্স ডাক শুনে থেমে গিয়ে নিশাতকে দেখতে পেয়ে তার দিকে এগিয়ে গেল। মুখে কিঞ্চিত হাসি ফুটিয়ে বলল, কেমন আছো? ভালো ভাইয়া, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ভালো নেই। কিছু হয়েছে ভাইয়া? নিশাতের স্বর শুনে একটু চিন্তিত মনে হলো। তাকে কি দেখলেই বোঝা যায় সে ভালো নেই, নাকি মেয়েটা তার মন বুঝতে পারে? উত্তর পেল না পিয়ার্স, আর পেতেও চাইল না। মুখে হাসি ধরে রেখেই বলল, আমি ঠিক আছি, তুমি এখানে কি করছো? আপনার ভাইয়ের সাথে রাউন্ড এসেছিল, কিন্তু এত রোগীর মাঝে ভালো লাগছে না, তাই দাঁড়িয়ে আছি। মেয়েটার মুখে বরাবরের মতো সেই মিষ্টি হাসিটা উপস্থিত নেই। মেয়েটার কিছু হয়েছে নাকি? এটা খেয়াল করতেই পিয়ার্স কিছু একটা ভেবে বলে উঠল, চলো নিচে যাই, মামারও আছে বোধহয়,
গল্প করতে করতে 1 কাপ কফি খাওয়া যাক। সুযোগ পেতেই নিশাত আর না করলো না। শ্বশুরমশাই আছে শুনে পিয়ার্সের পিছে পিছে নিচে চলে গেল। রায়ানের কাজ শেষ হতেই খেয়াল করলো নিশাত তার সাথে নেই। রায়ানের ভ্রু কুঁচকে এলো, মেয়েটা গেল কই? নিজের রুগী দেখা সম্পূর্ণ করে নিজের বউকে খুঁজতে বেরিয়ে পড়ল রায়ান। চাচা শ্বশুরকে না পেলেও নিজের শ্বশুরের দেখা ঠিকই পেল নিশাত। মিষ্টি সুরে সালাম জানিয়ে কফি খাওয়ার প্রস্তাব জানাতেই তা নাকচ করল আরহান সাহেব। তার এখন কাজ আছে, পিয়ার্সের সাথে খেতে বলে চলে গেলেন তিনি। পিয়ার্স গিয়ে 2 কাপ কফি এনে নিশাতকে ধরিয়ে দিল। রিসেপশনের কাছাকাছি ফাঁকা একটা জায়গায় দাঁড়িয়ে 2 জন কফি খেতে শুরু করলো। পিয়ার্স কথার মাঝে হঠাৎ নিশাতের বাবার কথা তুলল। বাবার কথা ওঠায় ঠোঁটের কোণে হাসি ফুটল নিশাতের। বাবাকে নিয়ে 1 কথায় 2 কথায় গল্প মেতে উঠল। সাথে পিয়ার্সও সায় জানালো। নিশাত নিজের মতো করে কথা বলতে থাকলেও পিয়ার্সের চোখ পড়ে রইল তার সামনে দাঁড়ানো তোতা পাখির মতো বুলিয়া ওড়ানো পাখিটার দিকে। নিজের মনকে চেয়েও আটকে রাখতে ব্যর্থ পিয়ার্স। ভেবেছিল এই মেয়ের পানে আর তাকাবে না, অথচ সুযোগ পেতেই চোখ দুটো বাঁধ মারল না। নিশাত পুনরায় কাপে একটা চুমুক দিতে যাবে, তখনই কানে প্রবেশ করলো একটা ভারিক্কি মেজাজের উচ্চস্বরের ডাক। নিশাত! ডাক শুনে নিশাতের হাত সহ পুরো শরীর কেঁপে উঠল। সামনে তাকাতেই দেখল রায়ান রক্ত জবার ন্যায় লাল টকটকে চোখ মেলে তারই পানে তাকিয়ে। ডাক শুনে শুধু নিশাত নয়, পিয়ার্স সহ আশেপাশের সবাই রায়ানের পানে তাকালো। আশেপাশে দাঁড়ানো নার্স বা অন্য ডাক্তারেরা রায়ানের রাগ বুঝতে পেরে সেখান থেকেই প্রস্থান নিল। পিয়ার্স রায়ানের রাগ সম্পর্কে অবগত, তাই তো এমন তাকানো দেখে ভয় পেয়ে গেল। তার ভাই আবার এই মেয়েটার উপরে রাগ দেখাবে না তো? সে বোধহয় আবার ভুল করে ফেলেছে নিশাতকে এখানে কফি খেতে নিয়ে এসে। তার ভাবনার মাঝেই নিশাতকে আরও একটু কাঁপিয়ে তুলতে শক্ত কণ্ঠে আওড়ালো রায়ান। ড্রাইভার তোমার অপেক্ষায়, এখনই বাড়ি যাও। কথাটা যেন দ্বিতীয়বার বলতে না হয় আমায়। নিশাত শুকনো একটা ঢোক গিলে আর চোখে রিসেপশনের কাছে রাখা ঘরটার দিকে তাকালো। তার তো এখনও বাড়ি যাওয়ার সময় হয়নি, তাহলে এই লোক যেতে বলছে কেন? রায়ানের অমন রাগ দেখে আর কিছু বলার সাহস পেল না সে। অমন রাগ দেখে তো তার নিজের রাগ আর অভিমানের কথা ভুলতে বসেছে। কফি কাপটা পাশে রাখা ডাস্টবিনে ফেলে একটু এগিয়ে এসে বলার চেষ্টা করলো। ওপরে আমার ব্যাগ আর সোজা বাড়ি যাও, বাকি সব আমি দেখে নেব। কথার মাঝেই পুনরায় ভারী কিশোরের নির্দেশ পেয়ে আর কিছু বলতে পারল না নিশাত। লোকটার হঠাৎ এত রেগে যাওয়ার কারণ বুঝতে না পারলেও তার আদেশ মেনে নিল। নিশাত যেতেই রায়ানও তার কেবিনের উদ্দেশ্যে হাঁটা ধরল। রাগে তার মাথা ফেটে যাচ্ছে। কাল থেকে ওই মেয়ের সাথে কথা বলার চেষ্টা করেছে, তখনই ওই মেয়ে কথা না বলার অজুহাত দিয়েছে, আর এখন তাকে না বলে চলে এসে অন্য কারোর সাথে হেসে হেসে কথা বলছে। কত বড় সাহস এই মেয়ের! হয়তো পিয়ার্স তার বউকে ভাবির নজরে দেখলে এত রাগ হতো না তার, কিন্তু এখন রাগে মনে হচ্ছে ওই মেয়েকে শেষই করে দিতে। রায়ানকে চলে যেতে দেখে পিয়ার্স ডেকে উঠল, ভাই শোন। কিন্তু রায়ানকে থামতে দেখা গেল না। পিয়ার্স দৌড়ে এসে রায়ানের পাশাপাশি চলতে শুরু করে বলতে চাইল, ভাই আমার কথা শোন, এত রেগে আছিস কেন? নিশাত কিন্তু। রায়ান ভাইয়ের পানে তাকালো না। সামনের দিকে অগ্রসর হতে হতেই কথার মাঝে গমগমে স্বরে বাধা দিয়ে বলল, আগেও বলেছি ভাবি হয় তোর, ভাবি বলে সম্বোধন করতে শেখ। কথাটা শুনতেই পিয়ার্স থেমে গেল। চোখ বুজে শক্তি চুকিয়ে অনেক কষ্টে বলতে চাইল, ভাবির প্রতি রেগে যা। এবারেও শেষ করতে দিল না রায়ান। একই স্বরে পুনরায় আওড়ালো, ওর থেকে দূরে থাকিস তাহলেই ভালো হয়। একটা সময় দৃষ্টি সীমানার বাইরে চলে গেল রায়ান। পিয়ার্স ওখানেই স্থির দাঁড়িয়ে রইল। নিজের ভালোবাসার মানুষটাকে নিজের ভাইয়ের বউ হিসাবে মেনে নেওয়া কতটা যে কষ্টের, এটা কারো সাথে না হলে বোধহয় কেউ উপলব্ধি করতে সক্ষম হবে না। একটা মাত্র শব্দ ভাবি, এটা উচ্চারণ করতে গিয়েই যেন তার বুক ফেটে যাচ্ছিল। পিয়ার্স উপলব্ধি করলো সে না বললেও তার ভাই সব বুঝতে পারছে, আর তার ভাইয়ের সাথে বোধহয় সম্পর্কটা খারাপের দিকে চলে যাচ্ছে। সব কিছু যেন পিয়ার্সের উপরে ভারী হয়ে পড়ল। পা দুটো টলে উঠল, যেন ওখান থেকে পা বাড়ানোর শক্তিটাই হারিয়ে ফেলেছে সে। বাড়িতে দ্রুত ফেরায় আজও শাশুড়িদের কাজে হাত লাগালো নিশাত।
বাড়ির বউ সে, অথচ কোনো কাজই করতে হয় না তাকে, সময়ই বা পায় কই। তবে এটা নিয়ে চাচি শাশুড়ি মাঝে মাঝে 2-4 কথা শোনাতেও ভোলে না। এতে নিশাত এত কিছু মনেও করে না, কারণ শ্বশুরবাড়ি হোক বা নিজের বাড়ি সবই সমান হয় না। হয়তো তাকে পছন্দ নয়, তাই মাঝে মাঝে একটু এটা ওটা বলে। তার তো ভাগ্য ভালো যে শ্বশুরবাড়ির লোকগুলো এত ভালো, সবার এত আদর পেয়ে আজকাল নিজেকে ভাগ্যবতীই মনে হয় নিশাতের। কবে থেকে তার কপাল এত ভালো হতে শুরু করলো? নিশাত শাশুড়ির পাশে দাঁড়িয়ে কিছু শহুরে রান্না শিখতে ব্যস্ত। এর মাঝেই হঠাৎ কলিং বেল বাজার আওয়াজ হলো। রিমি বেগম আর নিশাত ব্যস্ত থাকায় সাথী বেগম এগিয়ে গেল দরজার পানে। দরজা খুলতেই তিনি বিস্ময়ের চোখ করে তাকালেন। দরজার ওপাশে মুস্কান দাঁড়িয়ে আছে, আর তার পাশেই তার বাকি বন্ধুরা। হঠাৎ বিনা আমন্ত্রণে এদের আসার হেতুও খুঁজে পেল না সাথী বেগম। তবুও ভদ্রতার খাতিরে সামনে থেকে সরে দাঁড়িয়ে সবাইকে ভিতরে আসার পথ করে দিল। মুস্কান সবার সামনে থাকায় তার সেই আগের হাসি মুখে সালাম জানিয়ে জিজ্ঞাসা করল, কেমন আছেন আন্টি? সাথী বেগমও হাসার চেষ্টা করলো, মুচকি হেসে বলল, ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? সবাইকে জিজ্ঞাসা করায় সবাই হেসে হেসে সালাম জানিয়ে উত্তর করলো। সবাইকে বসতে বলতেই আবিদ, আকাশ, মুস্কান সোফায় গিয়ে আলাদা আলাদা বসে পড়ল। সাথী বেগমের ভাবগতি ঠিক ঠাউর করা গেল না। মুস্কানকে দেখে তিনি খুশি হয়েছে নাকি চিন্তিত হয়েছে তার কোনো রেখাই তার মুখে স্পষ্ট নয়। সবাইকে অপেক্ষা করতে বলে কিচেনের দিকে এগিয়ে গেল সাথী বেগম। কিচেনের কাছাকাছি আসতেই রিমি বেগম জিজ্ঞাসা করল, কে এসেছে ছোট? রায়ানের বন্ধুরা এসেছে। সাথী বেগমের ভোতা মুখে উত্তর করতে দেখে রিমি বেগমের কপালে ভাঁজের সৃষ্টি হলো। রায়ানের বন্ধুরা তো মাঝে মাঝেই আসে, তাহলে এখন আসায় সমস্যা কোথায়? তিনি কিছু জিজ্ঞাসা করবে ছোট জায়ের উদ্দেশ্যে, তার আগেই নিশাত উৎফুল্ল হয়ে বলল, আবিদ ভাইয়ারা এসছে বুঝি? আচ্ছা রিমি আপু এসছে, আমি গিয়ে দেখা করে আসছি। হ্যাঁ বলেই দৌড় লাগালো। পিছন থেকে সাথী বেগম তেরচা কণ্ঠে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, যাও, তোমার কম্পিউটারও এসেছে, ভালো করে মোলাকাত করে এসো। নিশাত যেতে যেতে কথাটা শুনতে পেল, তবে চাচির কথায় পাত্তা দিল না। সে সামনের দিকে এগিয়ে গেল। নিশাত যেতেই রিমি বেগম সাথী বেগমের উদ্দেশ্যে তীক্ষ্ণ চোখে তাকিয়ে জিজ্ঞাসা করল, কি হয়েছে বলতো? আর কম্পিটিটর এসেছে মানে কি? সাথী বেগম একটা দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল, ওই মেয়েটা মানে মুস্কানও এসেছে আপু। দেখ আজ কি ঘটায় ওই মেয়ে। বলেই তিনি কাজে মন দিল। যেন যাই হোক তাতে ওনার কিছুই যায় আসে না। রিমি বেগম আর যাকে ঘাটালো না। মুস্কান এসেছে শুনে তার মুখে চিন্তার রেশ ফুটে উঠল। ছোট যাকে শরবত তৈরি করতে দেখে তিনি গেলেন না সেখান থেকে। ভাবলো এগুলো তৈরি করা শেষ হলে সাথে নিয়েই যাবে একেবারে। নিশাত উৎফুল্লতা নিয়ে দৌড়ে এলেও লিভিং রুমে পা পড়তেই থেমে গেল। যে মেয়ের জন্য তার 2 দিন মন খারাপ, রাতের ঘুম হারাম, সেই মেয়েটাই এখন তার শ্বশুর বাড়ির লিভিং রুমে বসে আছে। মুস্কানকে দেখতেই যেন নিশাতের ঘাটা তাজা হয়ে উঠল, যা এতক্ষণ একটু হলেও ভুলতে বসেছিল। তাহলে চাচির কথার এই মানে ছিল বুঝি? নিশাত ঠোক গিলে গলা ভিজিয়ে নিয়ে ধীর পায়ে এগিয়ে গেল তাদের সামনে। আবিদের সামনে দাঁড়িয়ে ভদ্রকণ্ঠে সালাম দিল নিশাত। আসসালামু আলাইকুম ভাইয়া। মিষ্টি কণ্ঠে সালাম পেয়ে আবিদ মুখ উঁচিয়ে নিশাতকে দেখতে পেয়ে একটা হাসি দিল। এতক্ষণ মুখ গোমরা করে বসে থাকলেও এখন নিশাতকে দেখতে পেয়েই মনে হলো সে খুশি হয়ে গেছে। খুশি মনেই সালামের প্রত্যুত্তর করতে যাবে, আবিদ তার আগেই একটা মেয়েলি স্বর ভেসে এলো। হাসি মুখে বলা কথাটা যার স্বরের সাথে মিশে আছে এক রাস তাচ্ছিল্য আর অবজ্ঞাসূচক অর্থ। এটা কি আবিদ? নিশ্চয়ই এবারে নতুন কাজের মেয়ে। বাক্যটি যেন পুরো হলরুমকে স্তব্ধ করে দিল। এমন কথা কেউ আশা করেনি। মুস্কানের সাথে আসা বন্ধুগণ রেগে কটপট করে তাকালো মুস্কানের দিকে। মেয়েটার মুখে এমন হাসি লেগে আছে যেন কথাটা নিতান্তই সামান্য বাক্য। আর সে নিশাতকে চিনতে পারেনি। যদিও মুস্কানের নিশাতকে চিনতে পারার কথা ছিল না, তবে সেদিন তো দেখেছিল। তাই আজ এই বাড়িতে দেখার পর চতুর মুস্কানের বুঝতে বাকি নেই যে এটাই রায়ানের বউ।
আবিদরা সবাই চোখ ঘুরিয়ে নিশাতের দিকে তাকালো। মেয়েটা সবার সামনে এমন কথায় অপ্রস্তুত হয়ে পড়েছে। নিশাত সবাইকে তার পানে তাকাতে দেখে হাসার চেষ্টা করলো, তবে তাতে খুব একটা সফল হতে পারল না। আবিদের প্রচণ্ড রাগ হলো। এমনিতেই সে এখানে আসতে চায়নি, এখন আবার এই মেয়ের এমন কথা। সে রেগেই বলল, কিসব বলছিস মুস্কান? ও এই বাড়ির কাছের মেয়ে হতে যাবে কেন? ও তো রায়হানের। ও মনে পড়েছে, তুমি তো রায়ানের অ্যাসিস্ট্যান্ট মেয়েটা, তাই না? তাহলে এ বাড়িতে আছো কেন? নিশ্চয়ই আশ্রিতা হিসেবে পড়ে আছো, তাই না? কথাটা শ্রবণ হতেই নিশাতের চোখ দুটো ভিজে উঠল। অনেক কষ্টে তা গড়িয়ে পড়া থেকে আটকালো নিশাত। আবিদরা পুনরায় কিছু বলতে যাবে, তার পূর্বেই মুস্কান পুনরায় বলল, আমার ভীষণ জল তেষ্টা পেয়েছে, আমাকে একটু এনে দিবে প্লিজ? কিছু মনে করো না, তোমাকে বলছি বলে। এখানে কোনো কাজের লোককে দেখতে পারছি না তো, তাই। নিশাতের অপমানে মাথা নিচু হয়ে এলো, তবুও মুখে কিছু উচ্চারণ করলো না। আবিদের সামনে থেকে সরে কিচেনের দিকে যাওয়া ধরতেই দেখল তার শাশুড়ি শরবত নিয়ে এগিয়ে আসছে। পিছনে চাচি শাশুড়িও আছে। তিনি ওখানেই স্থির দাঁড়িয়ে রইল। নিশাত শাশুড়ির কাছে দাঁড়িয়ে ধরা গলায় বলে উঠল, আমাকে দিন আম্মু, আমি দিচ্ছি। রিমি নেওয়াজ কিচেনে থাকায় এখানকার কথাগুলো শুনতে পায়নি, কিন্তু নিজের পুত্রবধূর নতমস্তক আর ধরা স্বর শুনে কিছু একটা বোঝার প্রচেষ্টা চালালো। নিশাতকে বাধা দিয়ে নিজেই নিয়ে যেতে চাইল, কিন্তু নিশাতও তার হাত থেকে ট্রেটা নিয়ে সামনে অগ্রসর হলো। 2 পা এগিয়ে আসতেই হঠাৎ কিছু একটার সাথে পা বেঁধে পড়ে যেতে নিল। নিজেকে কোনো মতে ধরে রাখতে পারলেও হাতের ট্রে থেকে একটা গ্লাস সহ শরবত সব মুস্কানের গায়ের উপরে পড়ল। এটা পরিলক্ষিত হতেই নিশাত ভীত হলো। তার শাশুড়ি তার কাছাকাছি দৌড়ে এসে ট্রেটা হাতে নিল। নিশাত মুস্কানকে সরি বলতে মুখ খুলবে, তখন মুস্কান দাঁড়িয়ে পড়ে চিৎকার করে উঠল, বেয়াদব মেয়ে, চোখে দেখতে পাও না? আমার ড্রেসটা নষ্ট করে দিলে। তুমি জানো এটা কত দামি পোশাক? জীবনে চোখে দেখেছো এসব? 2 টাকার মেয়ে একটা। আবিদ মুস্কানের সামনে থাকায় স্পষ্ট দেখেছিল মুস্কান নিজের পা বাড়িয়ে নিশাতকে ল্যাং মেরেছিল। নিশাত নিজেও হয়তো ওটা বুঝতে পেরেছে, কিন্তু মেয়েটা যে কিছুই বলবে না তা ভালোই বুঝলো আবিদ। আবিদের মনে হলো মুস্কানকে ঠাটিয়ে একটা থাপ্পড় মারতে। সে উঠেও দাঁড়ালো ইচ্ছেটা পূরণ করতে। তখন তার দৃষ্টি পড়ল দরজার দিকে। রায়ান দাঁড়িয়ে আছে কঠোর অভিব্যক্তিতে। এক হাতে ধরে রাখা নিশাতের ফেলে আসা কলেজ ব্যাগটা, আর অন্য হাত মুষ্টিবদ্ধ করে আছে। চোখের চাহনিতেই আক্রোশ স্পষ্ট, কিন্তু তা কার প্রতি? রায়ানকে দেখতে পেয়ে আবিদ দাঁড়িয়ে পড়ল। তখনই কানে প্রবেশ করল নিশাতের ব্যথিত স্বর, যে ভুল না করেও সব আরোপ মাথা পেতে নিতে চাইল। সরি আম্মু, আমি বুঝতে পারিনি। মুস্কান কি এতেই থেমে থাকার মেয়ে? হয়তো তার পরিকল্পনা আরও প্রসারিত। সে পুনরায় অপমানজনক কিছু বলি আওড়াবে। তার আগেই ঘটে গেল অভাবনীয় কাজ। সেকেন্ড 2 পেরোতেই রায়ান হেঁটে এসে নিশাতের ব্যাগটা ছুঁড়ে ফেলে দিল। নিশাতের সামনে দাঁড়িয়ে সর্বশক্তি প্রয়োগ করে নরম গালটায় চড় মেরে বসল। রায়ানের রাগ যেন চরম সীমায় পৌঁছে গেছে। প্রত্যেকটা মানুষ বিস্ময়কর দৃষ্টি মেলে তাকিয়ে রইল। ছেলের কর্মকাণ্ড চাক্ষুষ হতেই রিমি নেওয়াজ ছেলের উদ্দেশ্যে রেগে চিৎকার করে উঠল, রায়ান! মায়ের চিৎকারেও কোনো সাড়া দিতে দেখা গেল না রায়ানের মাঝে। নিশাত টলটলে চোখ দুটো মেলে তাকালো নিজের স্বামীর পানে। নিজের মনে প্রশ্ন জাগলো, তার দোষটা ঠিক কিসে যে ওই মেয়েটার সামনে তাকে চড় মেরে বসলো? এর মাঝেই রিমি বেগম ট্রেটা একটা টি টেবিলের উপর রেখে দিয়ে ছেলের সামনে এসে দাঁড়ালো। তিনি নিজের ছেলের এমন রূপ কল্পনাও করেননি। রেগে পুনরায় চিৎকাররত স্বরে আওড়ালো, তুমি নিশাতকে চড় মারলে কেন? বউ মানো না তাই বলে যা খুশি করবে নাকি? আমার এখন মনে হচ্ছে বড্ড ভুল করে ফেলেছে এই মেয়েটাকে তোমার হাতে তুলে দিয়ে। তোমার থেকে এমনটা আশা করিনি রায়ান। আজ তোমার আব্বু আসুক, এর শেষ দেখেই ছাড়বো আমি। রিমি বেগম থামতেই মুস্কান ক্রূর হেসে বলে উঠল, আপনি রায়ানকে কেন বকছেন আন্টি? আপনি দেখেননি মেয়েটা কিভাবে আমার উপর গ্লাস ফেলে দিল? দোষ তো ওই মেয়েটারই। আর কিছু শুনতে চাইল না রিমি বেগম। অগ্নিঝরা চোখ দিয়ে মুস্কানের পানে তাকিয়ে একই স্বরে বলে উঠল, তোমার মুখ থেকে আমার বৌমার দোষ গুণ শুনতে চাই না।
রায়ানের বন্ধু বলে ছেড়ে দেব না আমি। চুপ থাকতে না পারলে বেরিয়ে যাও। অমন রক্তঝরা চাহনি আর অপমানজনক বাক্য শুনে থেমে গেল মুস্কান। কিছুটা অপমান বোধ করলো, কিন্তু পরবর্তীতে কি হয় দেখার জন্য দাঁড়িয়ে রইল। এখানে থাকা প্রতিটি মানুষই নিশ্চুপ। রায়ান আর দাঁড়িয়ে থাকলো না। নিশাতের একটা হাত নিজের দানবীয় হাতের আঁচলায় নিয়ে নিশাতকে নিয়ে উপরের দিকে হাঁটা ধরল। নিশাতের পায়ে পা মিলিয়ে চলতেই কষ্ট হলেও কোনো শব্দ উচ্চারণ করলো না। ছেলেকে এইভাবে মেয়েটাকে নিয়ে যেতে দেখে রিমি বেগম পুনরায় পিছু ডেকে উঠল। রায়ান, ওকে নিয়ে কোথায় যাচ্ছ? থামো বলছি, মেয়েটাকে রেখে যাও। রায়ান থামল, তবে মায়ের কথায় কিনা বোঝা গেল না। পিছনের দিকে মাথাটা হালকা ঘুরিয়ে মুস্কানের পানে তাকিয়ে গম্ভীর কণ্ঠে আওড়ালো, এখনই এই বাড়ি থেকে বের হ। আর কোনোদিনও যেন তোকে আবার বউ বা এই বাড়ির ত্রিসীমানায় না দেখি। এতদিন বন্ধুর ভালো রূপ দেখেছিস, আজ থেকে সব শেষ। অন্য এক রায়ানকে দেখার জন্য তৈরি থাকিস। মুস্কান এবার অপমানিত হয়ে রাগে গজগজ করে উঠল। সে তো ভেবেছিল রায়ান বউয়ের উপরে রেগে গেছে, মানে সে তার পরিকল্পনায় সফল হয়েছে। নিশ্চয়ই বউকে ভুল বুঝবে। রেগে তো আছে, কিন্তু পরিকল্পনা যে একটুও কাজ করেনি তা ভালোই বুঝলো মুস্কান। শেষ একবার চেষ্টা করে কিছু বলতে চাইল, কিন্তু তার আগেই রায়ান বাঁধ সাধল। চিৎকার করে পুনরায় বলল, I said get out. Just leave my house.